সিদ্ধান্তটা সহজ নয়, এর জন্য মূল্য আমাদের চোকাতেই হবে। অর্ধেক জনসংখ্যা এখনো ঠিক করে খেতে পর্যন্ত পায় না। খালি পেটে দর্শনের কোনো মানেই নেই। দর্শন চর্চা কালও করা যাবে, কিন্তু আজ না খেয়ে থাকতে পারবেন না, খেতে হবে এখনই। দেশকে পরিবর্তন করার সুযোগ এটাই। আপনি বলেছিলেন ভারতে আরও কম ভোট হওয়া উচিত, এতে রাজনীতিবিদরা দেশের কাজে আরও ভালো করে মন দিতে পারবেন। আমি সংখ্যা কমাতে বলিনি, বলেছিলাম একবারে একসাথে ছড়িয়ে করতে। ছিটিয়ে না করে। হ্যাঁ, দেখুন, এই মুহূর্তে কিছু জায়গায় সরকারের পতন হওয়ায় বা যে কারণেই হোক নির্বাচন হচ্ছে মাঝে মাঝেই। আপনি নিজেই দেখুন, খবরের পেশায় থাকায় নিশ্চয়ই খেয়াল করেছেন, প্রায় সব সময় চর্চা করছেন ভোট নিয়ে। একটা গণতান্ত্রিক দেশে যখন ভোটের সময় আসে তখন কিন্তু সব সময় যুক্তিযুক্ত কথা বলেন না, বলেন জনপ্রিয় কথা। প্রতি 5 বছরে একবার ভোট হলে মানা যায়, তা না সারা বছর ধরে কোথাও না কোথাও ভোট চলছেই। প্রতিটা রাজ্যের নির্বাচনই যেন জাতীয় নির্বাচন। দেখুন, এই মুহূর্তে অন্য কোথাও অন্য কোনো রাজ্যে ভোট হচ্ছে, কিন্তু মনে হচ্ছে সারা দেশেই যেন নির্বাচন চলছে। কারণ আপনি আমাকে ছাড়বেন না, আসামের নির্বাচনের আওয়াজ আমার বাড়ি বয়ে আপনিই পৌঁছে দেবেন। তাই মনে হয় যেন নির্বাচনটা এখানেই হচ্ছে। সারাক্ষণ ধরে জনপ্রিয় লোক পটানো কথাবার্তা চলছে, কিন্তু আসলে যা করণীয় তা করা যাচ্ছে না। আমার মতে কিছু আইন থাকতেই হবে, যেমন নির্বাচনের জন্য একটা নির্দিষ্ট সময় রাখা, সেই সময় মানুষ কি করলেন বা বললেন তাতে ছাড় দেওয়া হবে, কিন্তু বাকিটা সময় যেন আসল কাজের জন্যই নিবেদিত হয়। মানে ছড়িয়ে ছিটিয়ে করাটা কমানো। ছড়িয়ে ছিটিয়ে করাটা বন্ধ হোক, আমি তো বলবো একেবারেই বন্ধ করা উচিত। পারলে সবকটা বিধানসভা ইলেকশন একেবারে করুন, আর অন্য একটা সময় লোকসভা ইলেকশন করুন, এটা করতেই হবে। অনেকেই প্রতিবাদ করবে, কারণ অনেক রাজনৈতিক সমস্যা রয়েছে জানি, কিন্তু রাজনৈতিক সমস্যা সবসময়ই থাকবে। মানুষের সমস্যা, দেশের সমস্যা, দেশ এগোচ্ছে কিনা সেটাই তো সবচেয়ে বড় বিষয়। নেতাদেরও তো নির্বাচন করা এরই জন্য। সদ্গুরু, আসলে আমিও আপনার সাথে একমত। আমাদের লোকসত্তা দলে আমি সবসময় বলি দেশের জাতীয় পার্টিগুলোকে শক্তিশালী করার কথা, কিন্তু দুর্ভাগ্য হলো তারাই দেশের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে। তাই পার্টিগুলোকে আমাদের রূপান্তরিত করা খুবই দরকার, আর এই আপনাকে জন্যই আমি একদমই দোষ বারংবার দিচ্ছি না, বলে আমি আসছি। তো কোনো জাতীয় দলেই যোগ দিতে চাই না, কারণ আমরা জানি কি হচ্ছে এবং কিভাবে হচ্ছে, কিন্তু মানতে হবে এটাই আমাদের দেশের কিন্তু বাস্তবতা। যতক্ষণ না আমরা তাদের রূপান্তর করছি, মানে যতক্ষণ না, দেখুন ঠিক এই কারণেই আমি আজকে এত জোর দিয়ে কথাটা বলছি, যতক্ষণ না আধ্যাত্মিক গুরুরা, সিভিল সোসাইটি, মিডিয়া থেকে একটা চাপ তৈরি হবে, কাজ হবে না। সমাধানটা একটা পার্টি বদলে আর একটা নতুন পার্টি আনা নয়, বরং আমাদের রাজনীতির চরিত্রে রূপান্তর আনতে হবে এবং দেশের মধ্যে একতা তৈরির জন্য একটা কাঠামো আমি গড়তে হবে। প্রাইভেটে আমি আপনার সাথে জনসমক্ষে সম্পূর্ণ না একমত। এসে, জনসমক্ষে ঘোষণা না করে, সবাইকে প্রাইভেসি রাখার সুযোগ দিয়ে প্রাইভেটে আমরা ধীরে ধীরে দেশের বহু নেতাকেই রূপান্তরিত করার চেষ্টা করছি। আমরা সফলভাবে অনেকের সঙ্গেই কাজ করেছি, অন্যরাও ধীরে ধীরে আসছেন, কিন্তু এখনও অনেক সময় লাগবে। রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, আর ভারতের মতো একটা দেশের পক্ষে হঠাৎ এক রাতে বদলানো সম্ভব নয়। আমরা সবাই একজোট হয়ে কাজ করলে হয়তো পরের প্রজন্মের জন্য আরো ভালো একটা দেশ আমরা রেখে যেতে পারবো। আমাদের চেষ্টা সেটাই হওয়া উচিত। এই মুহূর্তে আমাদের দেশে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো মানুষ একটা জায়গায় পৌঁছেছেন যেখানে তারা নিজের জাতি, বর্ণ, ধর্মমত সবকিছুই অর্থনৈতিক উন্নতির জন্য ত্যাগ করতে প্রস্তুত। হয়তো অনেকেই এটাকে দেখবেন একটা লোভ হিসেবে, কিন্তু আমি দেখছি এটাকে সম্ভাবনা হিসেবে। সবাই এক হয়ে গেছে, সকলেই চাইছে অর্থনৈতিক সমৃদ্ধি। এটা দেশকে রূপান্তরিত করার একটা সুযোগ। অর্থাভাবের অবস্থায় তাদের বলুন ধর্মের গণ্ডি ভুলে এগিয়ে আসতে, তাদের নিজেদের জাতি, ধর্ম, বর্ণ ভুলে আসতে বলুন, দেখবেন আসবেন না। কারণ ওই গণ্ডিতে রয়েছে সুরক্ষা। একটা কাস্টের অন্তর্গত হওয়ায়, একটা নির্দিষ্ট ধর্মে থাকায়, নির্দিষ্ট সম্প্রদায় থাকায় তারা শয়ে শয়ে, হাজার হাজার বছর ধরে একরকম সুরক্ষা পেয়ে এসেছেন। হঠাৎ তাদের বেরিয়ে আসতে বললে তারা আসবেন না। শুধুমাত্র একটা বড় সুযোগ, একটা বড় স্বপ্ন তুলে ধরলে তখনই তারা গণ্ডিগুলোকে টপকে বেরোবে জীবনে ঝুঁকি নিয়ে। তাই অর্থনৈতিক সুযোগই এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ব্যক্তিগতভাবে আমার নিজের একটু খারাপই লাগে এই বারবার অর্থনৈতিক সম্ভাবনার পক্ষে কথা বলার জন্যে, কারণ এটা মানব জীবনকে রূপান্তরিত করবে না। কিন্তু এই মুহূর্তে দেশকে অন্ধকূপ থেকে বের করতে, যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অন্ধকূপে দেশ রয়েছে, তা থেকে মুক্তির একটাই পথ দেখছি, আর তা হলো অর্থনৈতিক অগ্রগতি।
এর জন্যে অনেক রকম মূল্য হয়তো চোকাতে হবে, একটা দাম আমাদের দিতে হবে, কিন্তু সেটা আমাদের চোকানো উচিত, না হলে সেই একই অন্ধকারে থেকে যাব। সদ্গুরু, আপনার এই বাস্তবমুখী কথাগুলো আমার কাছে যে কতটা মধুর শোনাচ্ছে তা বলে বোঝাতে পারবো না। সত্যি অর্থনৈতিক উন্নতির জন্য, দ্রুত অর্থনৈতিক উন্নতির জন্য লেগে পড়ে থেকে একাগ্র প্রয়াস না করলে নিঃসন্দেহেই আমাদের রাজনৈতিক ও সামাজিক সমস্যাগুলো আরও বৃদ্ধি পাবে, তা নিয়ে আমি একমত। আমার মতে দর্শকদেরও সুযোগ দেওয়া উচিত। আমি নিশ্চিত তারাও খুব ভালো ভালো প্রশ্ন করবেন। আমাদের এই যে খাওয়া পড়া থাকার মৌলিক চাহিদা রয়েছে আর আধ্যাত্মিকতার এই যে উচ্চাকাঙ্ক্ষা, এই দুটোর মধ্যে ব্যালেন্স খুঁজবো কি করে? কারণ আমরা দুটোই চাই এই গণতান্ত্রিক দেশে স্বচ্ছন্দে বাঁচতে, যাতে সবাই মন দিয়ে নিজেকে আবিষ্কারের যাত্রায় পাড়ি দিতে পারি, শুধু টিকে থাকা নয়। প্রশ্নটা ওনার জন্যে তো? না, আপনার জন্য সদ্গুরু। ব্যালেন্স মানেই আপনি, আমরা ইমব্যালেন্সড লোকজন। এখন প্রশ্নটাকে আরেকটু সহজ করা যাক। ব্যালেন্স আমি কি করে আনব? যেমন এখন আমার খিদে পেয়েছে, সত্যিই পেয়েছে। এখন আমার খিদে পেয়েছে, খিদেটা মেটাবো কিভাবে? আর জীবনের সর্বোচ্চ লক্ষ্য পাবো কি করে? লক্ষ্যটা যাই হোক, মুক্তি বা নির্বাণ। আরও সহজ কথায়, পেট ভরবো আর ধ্যান করব কি করে? দুটোই পূরণ করব কি করে? এমনভাবে বলছেন যেন দুটো আলাদা বিষয়। এই দুটোকে আলাদাভাবে দেখবেন না। আপনি একজন মানুষ হয়ে জন্মানোয় আপনার দুটো চাহিদাই রয়েছে। কিন্তু খিদে পেটে যদি আপনাকে ধ্যান করতে বলি, আপনি ধ্যান করবেন না। করবেন কি? আর আমিও ধ্যান করতে বলবো না, কারণ আমার মতে যে খেতে পায়নি তাকে ধ্যান করতে বলাটা খুবই অশ্লীলই বটে। যে খিদের জ্বালায় জর্জরিত তাকে মুক্তির কথা বলা, আমার মতে এটা অমানবিক। আমি এমন কখনোই করব না। কেউ ক্ষুধার্ত থাকলে প্রথমেই দেখব কিভাবে তার খাবারের ব্যবস্থা করা যায়, তারপরেই সম্ভব অন্য মাত্রা নিয়ে কথা বলা। তাই দুটোকে আলাদা করে দেখবেন না, কিন্তু শরীরের চাহিদাটা এখনই মেটাতে হয়। ধ্যানের সময় পিছিয়ে আগামীকালও করা যেতে পারে, কিন্তু রাতের খাবারটা আজই খেতে হবে, তাই নয় কি? তো অর্থনীতির দরকার আজকেই, কারণ দেশের অর্ধেক মানুষ ঠিক করে এখনো পর্যন্ত খেতে পান না। ধ্যান নিয়ে কথা তাদের সঙ্গেই বলতে পারবেন যারা ভালো করে খেয়েছে। যারা ঠিকঠাক খায়নি তাদের সঙ্গে নয়। আমরা তা করি না। এই কারণেই ঈশাতে আমাদের একটা আধ্যাত্মিক দিক আছে আর একটা সমাজসেবার দিক। সমাজসেবায় জড়াতে আমার ভালো লাগে না। সরকার প্রশাসন সমস্ত সামাজিক করণীয় মিটিয়ে ফেলতে পারলে আমি তো শুধু আধ্যাত্মিক দিকেই মন দিতাম, কিন্তু আমি শুধু আধ্যাত্মিকতায় মন দিলে অর্ধেক জনসংখ্যাকেই বাদ দিতে হয়, তাই তাদের সঙ্গে সামাজিক কাজেও জড়াচ্ছি। তাই আলাদা করবেন না। আপনার পেট যদি ভরে যায়, সঙ্গে সঙ্গে অন্য দরকারটাও আপনার মধ্যে জাগবেই। আমাকে ধ্যান করতে বলতেও হবে না, আপনি নিজেই খোঁজা শুরু করবেন কিভাবে নিজের জীবনকে পূর্ণ করা যায়। কারণ একজন মানুষের প্রকৃতিই এটা। আপনি অন্য কোনো প্রাণী হয়ে জন্মালে পেট ভরা মানেই জীবনে শান্তি, কিন্তু মানুষ হিসেবে এলে খালি পেট মানে একটা সমস্যা, আর পেট ভরা মানে 100টা সমস্যা। তাই যখন খাবার নিয়ে আপনার আর সমস্যা থাকে না, আপনি নিজেই অন্য জিনিসগুলো খুঁজবেন। আপনাকে বলতেও হবে না, নিজে থেকেই খুঁজবেন, আর তখন সেগুলো আসবেই। এই জন্যেই আমরা এখন অর্থনীতি নিয়ে এত কথা বলছি। আমার মনে হয় সদ্গুরু আমাদের ইঙ্গিত দিচ্ছেন প্রোগ্রাম সমাপ্তির জন্য। ওনার খিদে পেয়েছে। Who is next? পরবর্তী প্রশ্নটা কার? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আপনার কাছেও আসছি। রাজনীতিতে আপনি বলছিলেন অর্থনীতি মনস্ক নেতাদের প্রয়োজন। এর মানে কি আপনি বলছেন মানুষকে 100 টাকা দান না করে তাদের 100 টাকা ধার দেওয়া, আর পরে তারা কয়েকশো বা 1000 টাকা লাভ করলে সেটার থেকে 500 টাকা ফেরত নেওয়া, সেটাই কি বলছেন? না, আমি দান করার কথা বলছি না। আপনি এই যে মানে এই যে বলছিলেন, দেখুন, উনি বলছিলেন রাজনৈতিক নেতারা নাকি 500 কোটি টাকা কিছুতে একটা খরচ করেছেন। তখন আমি বললাম ওটা খরচ নয়, ইনভেস্টমেন্ট। রাইট। কিন্তু সমস্যা হলো এটা ব্যবসা হলেও ব্যবসাটা আইনি নয়। কোনো আইন যথেষ্ট খুঁটিয়ে এর মূল্যায়ন করছে না, তাই ব্যবসাটা বৈধ নয়। এখন আমেরিকা যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে বারাক ওবামা আর মেট্রোমনি দেশ জুড়ে ঘুরে তাদের ইলেকশনের জন্যে লক্ষ লক্ষ ডলার অনুদান তুলছেন, কিন্তু সেটা আইনের চোখে বৈধ। সে বেআইনিভাবে $1 নিলেও সোজা জেলে যাবে। আমাদেরও তো সেটাই করা দরকার, তাই না? একজন নেতা যতই ইন্টেলেকচুয়াল হোক বা অর্থনীতি মনস্ক হোক, সে কি ভোটে দাঁড়ালে জিততে পারবে? দেখুন, আমাদের অর্থনীতির কালচারটাই এখনো আসেনি।
আমরা এখনও চ্যারিটি কিংবা দানছত্রের সংস্কৃতি। আমাদের মধ্যে অর্থনীতির একটা কালচার আনতে হবে, কারণ আপনারা বেছেছেন মার্কেট ইকোনমি। দেখুন, সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু সহজ নয়। এই দেশের নির্মাতারা বেছেছিলেন সোশ্যালিস্টিক ইকোনমি, কারণ সেটা আরও মানবিক ছিল বলে। সবাই দান করব, সবার জন্য ভালো করব, মানে তুমি আমি প্রতিযোগিতা না করে একসঙ্গে চলব, কিন্তু সেটা টেকেনি। চিন্তার উদ্দেশ্যটা মহৎ ছিল, কিন্তু সেটা ব্যর্থ হয়েছে, কারণ মানুষ এখনও এমন মহৎ চিন্তার জন্য রেডি নয়। এই মুহূর্তে আমরা তুলনায় অনেক বাজে একটা পথ বেছেছি, ঠিক আছে? মার্কেট ইকোনমি একটা নিচু স্তরের পথই, খুবই নিম্নমানের উপায়, কিন্তু সেটাই সূক্ষ্ম মহান উপায়টার চেয়ে ভালো কাজ করছে। আমার আগ্রহ কাজ করছে কিনা তাতেই, কারণ খালি পেটে আদর্শের কোনো মূল্যই নেই। আমি জানি এদেশে 40 কোটি মানুষ বিগত 10 দিনে একবারও ভালো করে খেতে পাননি, সম্ভবত। তো আমাদের অবস্থা যখন এমন, আদর্শ যখন বিলাসিতা, কথাটা এনাকেই বলছি, আদর্শ এখন বিলাসিতা। দর্শন আর আদর্শ অবকাশের বিলাসিতায় থাকা উচিত নয়। আমাদের ঠিক সেটাই করতে হবে যা করা দরকার। সবাই খেতে পেলে তারপর আমরা কথা বলবো আমাদের আদর্শ কি, আমাদের দর্শন কি, আমাদের নীতি কি। আগে মানুষকে খেতে হবে, কারণ আজকে খাওয়াটা পিছিয়ে কালকে খাওয়া যাবে না। দর্শন চর্চা পিছিয়ে কালও করা যেতে পারে, ধ্যান পিছিয়ে কালও করা যেতে পারে, খাওয়া পিছিয়ে কাল করা যাবে না, করতে হবে আজই, তাই না? তা এর জন্যে একবার যখন আমরা মার্কেট ইকোনমিকে আমাদের অর্থনৈতিক মডেল হিসেবে বেছে নিয়েছি, তখন প্লিজ মার্কেট বা বাজারকেই শক্তি যোগান, আর অন্য কিছুকে নয়। লোকে আমাকে বলে, হচ্ছেটা কি? আপনি বলছেন আপনি আধ্যাত্মিক গুরু, কিন্তু যোগ শেখাতে টাকা নিচ্ছেন। আমি বলি, হ্যাঁ, টাকা নেবই। টাকা নেই এমন কেউ এলে তার জন্য অন্য ব্যবস্থাও করব, কিন্তু আমি চাই আপনি এটা বুঝুন, আপনি কিছু করতে গেলে তার একটা খরচ হয়। খরচটা আপনিই মেটান বা অন্য কেউ মেটাক, খরচ একটা আছেই। যেহেতু অন্যের দান সাহায্যে অভ্যস্ত হয়ে গেছেন, তাই আপনাকে যাই দেওয়া হয় আপনি সেটাকে ঠিকঠাক মূল্য দিতে জানেন না। আপনি নিজে খরচটা করলে আপনি সেটাকে ভালো করেই ব্যবহার করতেন, তাই না? হ্যাঁ কি না? এই মুহূর্তে চাল ফ্রি, ডাল ফ্রি, টিভি ফ্রি, গ্যাস ফ্রি। আরে এইভাবে তো দেশের কর্মসংস্কৃতিটাই আপনি নষ্ট করে ফেলবেন। তামিলনাড়ুতে আজকে অনেক কিছুই ফ্রি। মূল কারণটা কিন্তু ভোটের জন্যেই। আর যে জনপ্রিয়তামুখী গণতন্ত্রের চর্চা আমরা এখন করে চলেছি, হ্যাঁ, কারোর কাছে কিছু না থাকলে তাকে দেওয়াটা দারুণ ভালো একটা জিনিস, কিন্তু কাউকে কিছু দেওয়া সত্ত্বেও যদি সে কষ্টে থাকে, সেক্ষেত্রে কাউকে যদি স্বনির্ভর হওয়ার সুযোগ দেন আর নিজে কিনে নেওয়ার ক্ষমতা তৈরি করে দেন, সেটাই বেশি ভালো হবে। কারণ আজকে এর শুরুটা হয়েছিল অন্ধ্রপ্রদেশে, সেই জন্যই আমি বলছি। 1 টাকার চাল শুরু হয়েছিল, 10 টাকা কিলো চাল। কেউ যদি 1 টাকা দেয়, বাকি 9 টাকাটা কে দিচ্ছে? কেউ কি প্রশ্নটা করেছে? বলতে চাইছি, আমরা যখন মার্কেট ইকোনমি বেছেছি তখন এইরকম করা উচিত নয়। শুনে হয়তো নিষ্ঠুর লাগছে, গরিবদের কি হবে? প্রথম সমস্যা হলো আপনারা দারিদ্র ভালোবাসছেন, এটাই বড় সমস্যা। ধর্মীয় লোকজন দারিদ্র ভালোবাসে, না হলে কারই বা সেবা করবে? আর সেটা করে স্বর্গে যাবেন। এখন ব্যবসায়ীরা দারিদ্র ভালোবাসে না, সে চায় সবার কিনে খাওয়ার ক্ষমতা থাক, কারণ তা না হলে তার ব্যবসায়ী যে চলবে না।